সেদিন মাঘ মাসের শেষ রাতটা ছিল হিমশীতল এবং গা ছমছমে। বাঁকুড়ার এই অজপাড়া গাঁ, যেখানে বিদ্যুতের আলো এখনও বহুদূরের স্বপ্ন, সন্ধ্যা নামতেই তা যেন এক আদিম, রহস্যময় আঁধারে ডুবে যায়। শুধু আমি নই, এই গ্রামের প্রতিটি মানুষই অনুভব করে সেই গভীর নিস্তব্ধতা, যা প্রতি রাতে জাঁকিয়ে বসে। আর সেই নিস্তব্ধতার মধ্যে দিয়ে বয়ে আসা কনকনে ঠান্ডা হাওয়া, যা জানালার কাঁচকে বারবার ধাক্কা দিয়ে যায়, যেন বাইরে থেকে কোনো অশরীরী আত্মা ঘরে ঢোকার চেষ্টা করছে। সেই রাতেই আমার জীবনের গতিপথ সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। আমি বিজন বিশ্বাস, গ্রামের প্রাথমিক স্কুলের একজন সাধারণ শিক্ষক, শহর ছেড়ে গ্রামের শান্তিতে এসেছিলাম। কিন্তু সেদিনের ঘটনা আমার সেই শান্তিকে চিরতরে কেড়ে নিয়েছিল, এমন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছিল যা আজও আমার রাতের ঘুম কেড়ে নেয়। স্কুল ছুটি হওয়ার পর থেকেই আকাশ ছিল মেঘলা, ভারী। বিকেলের ম্লান আলোয় সূর্য যেন কালচে মেঘের আড়ালে মুখ লুকোচ্ছিল, আর তার সাথেই নেমে আসছিল এক অস্বাভাবিক আঁধার। চায়ের দোকানে ফণিদার সাথে বসে গল্প করছিলাম। ফণিদা আমার থেকে বেশ কিছুটা বড়, গ্রামের নারী নক্ষত্র তার জানা। লোকমুখে প্রচলিত গল্প, কিংবদন্তি, সবকিছুর জীবন্ত আর্কাইভ বলা যেতে পারে তাকে। হঠাৎ ফণিদা তার ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে কেমন অন্যমনস্কভাবে বলল, বিজন, আজ রাতে সাবধানে থেকো বাবা। আজ পূর্ণিমা ছিল, কিন্তু দেখো কেমন অমাবস্যার মতো অন্ধকার নেমেছে। এমন রাতে নাকি অশুভ শক্তি জেগে ওঠে। আমি প্রথমে হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম। কি বলছেন ফণিদা? আপনিও কুসংস্কারে বিশ্বাস করেন? এসব গাঁজাখুরি গল্প, আমি হালকা মেজাজে বলেছিলাম। গ্রামের এসব আদিম কুসংস্কার, অলৌকিক বিশ্বাসে আমার মতো শহুরে শিক্ষিত মানুষের আস্থা ছিল না। আমি সবসময় যুক্তির নিরিখে সবকিছু বিচার করতে অভ্যস্ত ছিলাম। কিন্তু ফণিদা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। তার চোখে ছিল এক গভীর অসহায় দুশ্চিন্তা। মনগড়া নয় বিজন, এই গ্রামে এমন অনেক কিছু ঘটে যা তুমি শহরের মানুষেরা কল্পনাও করতে পারবে না, বিশ্বাসও করবে না। এই তো মাস দুয়েক আগের কথা। নিতাই মাঝির ছেলেটা, গদাই, সন্ধে নামার পর শ্মশান ঘাট দিয়ে ফিরছিল। তার হাতে ছিল একটা পুরনো লণ্ঠন। পরদিন সকালে তাকে পাওয়া গেল শ্মশানের কাছেই একটা আম গাছের নিচে, চোখ দুটো খোলা, স্থির, যেন ভয়ঙ্কর কিছু দেখেছে। কিন্তু মুখে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কেবল তার শরীরটা ছিল অস্বাভাবিক রকম ঠান্ডা, যেন কোনো মৃতদেহ বহুক্ষণ ধরে পড়ে আছে। ফণিদা একটানা বলে গেল। ডাক্তার বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের প্রতিটি মানুষ জানে ওটা হার্ট অ্যাটাক ছিল না। ফণিদার কথায় আমার হাসিটা মিলিয়ে গিয়েছিল। গদাইয়ের মৃত্যুর খবরটা আমি শুনেছিলাম বটে, কিন্তু তখন বিশেষ পাত্তা দিইনি। ছেলেটা ছিল জওয়ান, রোগবালাই ছিল না। তার এমন আকস্মিক মৃত্যু গ্রামের মানুষের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। লণ্ঠনটা কি বিশেষ কিছু ছিল? আমি জিজ্ঞাসা করলাম। আমার গলার স্বর কিছুটা দমিত, কেমন যেন ক্ষীণ শোনাল। খুব বিশেষ, বিজন, ফণিদা ফিসফিস করে বলল। ওটা ছিল গ্রামের জমিদার বাড়ির পুরনো লণ্ঠন। শোনা যায় ওই লণ্ঠনের আলো নাকি সাধারণ আলো নয়। ওই আলোর নাকি নিজস্ব জীবন আছে, নিজস্ব এক অভিশাপ আছে। ফণিদার চোখ দুটো কেমন যেন ঘোলাটে হয়ে উঠেছিল, যেন সে সেই লণ্ঠনের ভয়ঙ্কর আভা দেখতে পাচ্ছে। তার এই নীরবতা, তার চোখে মুখে ফুটে ওঠা ভয়, আমাকেও কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। আমি আর বিশেষ কিছু না বলে বাড়ি ফিরে এসেছিলাম। ফণিদার কথাগুলো মাথার মধ্যে পোকার মতো ঘুরপাক খাচ্ছিল। লণ্ঠনের অভিশাপ, কেমন হাস্যকর শোনাচ্ছে! তবে গ্রামের মানুষজনের মধ্যে এই ধরনের গল্প বা বিশ্বাস বেশ প্রচলিত। আমি লণ্ঠনের বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি, যুক্তি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এই গ্রামের মানুষগুলো এখনও অন্ধকার যুগের কিছু অদ্ভুত বিশ্বাসকে আঁকড়ে ধরে আছে, এমনটাই ভেবেছিলাম। আমার বাড়িটা ছিল গ্রামের এক প্রান্তে, কিছুটা ফাঁকা জায়গায়। চারপাশে ঘন ঝোপঝাড় আর প্রাচীন গাছপালা। নিজের হাতেই ছোট একটা বাগান করেছি, যেখানে অনেক প্রজাতির ফুল গাছ, সবজির চারা লাগিয়েছি। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যায় হারিকেনের আলোই একমাত্র ভরসা। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার প্রিয় বই, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস কালিন্দী নিয়ে বসেছিলাম। হারিকেনের মৃদু, হলুদ আলোয় পড়তে পড়তে কখন যে ঘুমের রাজ্যে চলে গিয়েছিলাম,
টেরই পাইনি। বইটা আমার হাতের পাশেই খোলা পড়েছিল, আর হারিকেনের সলতেটা তখনও জ্বলছিল। রাত তখন অনেক গভীর। বাইরে থেকে ভেসে আসছিল শেয়ালের একটানা ডাক, রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল সেই ডাক। হঠাৎ আমার ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। কিসের যেন খসখস আওয়াজ, যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে খুব সন্তর্পণে হেঁটে আসছে। প্রথমে ভেবেছিলাম বিড়াল বা অন্য কোনো জন্তু হবে, কিন্তু আওয়াজটা খুব ধীর এবং হিসহিসে ছিল, কেমন যেন অস্বাভাবিক। মনে হচ্ছিল শব্দটা আমার বাড়ির কাছাকাছি, আমার জানালার পাশ দিয়েই আসছে। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কান খাড়া করে সেই শব্দটা শোনার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর আওয়াজটা বন্ধ হয়ে গেল, কিন্তু আমার বুকের ধুকপুকানি থামল না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে হয়তো ভুল শুনেছি বা স্বপ্নের ঘোর ছিল। কিন্তু পরমুহূর্তেই ঘটল আরেকটা ঘটনা, যা আমার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নামিয়ে দিল। জানালার বাইরে থেকে একটা অদ্ভুত আলো আমার ঘরের দেওয়ালে এসে পড়ল। প্রথমে ভেবেছিলাম চাঁদনি আলো, কিন্তু এত ঘন মেঘে চাঁদ দেখা যাওয়ার কথা নয়। আর এই আলোটা কেমন যেন ছায়াময়, মায়াবী আর অস্পষ্ট, ঠিক যেন কোনো পুরনো তেলের লণ্ঠনের আলো। তার রংটাও ছিল অদ্ভুত, হালকা সবুজ আভা মেশানো, যা দেখে কেমন যেন অশুভ মনে হচ্ছিল। আমার মনে পড়ে গেল ফণিদার কথা। অভিশপ্ত লণ্ঠন। ভয়ে আমার বুক দুরু দুরু করছিল। আমার সমস্ত শরীর যেন জমে যাচ্ছিল। আমি নিজেকে জোর করে সাহস জোগালাম। এসবই মনের ভুল। আমি তো একজন শিক্ষিত মানুষ, একজন বিজ্ঞানের শিক্ষক। এসব ভুতুড়ে গল্পে ভয় পেলে চলে। আমি আস্তে করে বিছানা থেকে নামলাম এবং জানালার দিকে এগোলাম। আমার প্রতিটি পদক্ষেপে যেন আমার শরীরের ওজন আরও বেড়ে যাচ্ছিল, প্রতিটি পদক্ষেপ যেন আমাকে এক অজানা ভয়ের গভীরে ঠেলে দিচ্ছিল। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই আমার শরীর হিম হয়ে গেল। আমার বাগানের কোণে, যেখানে একটা পুরনো আমগাছ আছে, সেখানে দাঁড়িয়েছিল একটা অস্পষ্ট আবছায়া মূর্তি। মূর্তিটা লম্বা এবং শীর্ণকায়, কেমন যেন মানুষের অবয়ব থাকলেও তা পুরোপুরি স্পষ্ট নয়। তার হাতে জ্বলছিল একটা পুরনো লণ্ঠন। লণ্ঠনটা থেকে যে আলো আসছিল, সেটা ছিল সেই অদ্ভুত সবুজ আভা। সেই আলোতেই মূর্তিটার অস্পষ্ট আকার কিছুটা বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল মূর্তিটা স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু লণ্ঠনের আলোটা কেমন যেন কাঁপছিল, মৃদুভাবে দুলছিল, যেন সে নিজেই শ্বাস নিচ্ছে। আমি স্পষ্ট দেখতে পেলাম, লণ্ঠনের সবুজ আভাযুক্ত আলোয় সেই আবছায়া মূর্তির পাশে, মাটি থেকে একটু উপরে, একটা কালো ছায়া ভাসছে। সেই ছায়াটা দেখতে মানুষের মতো, কিন্তু তার আকার বিকৃত, অস্বাভাবিক লম্বাটে। তার মুখটা যেন লম্বাটে, চোখ দুটো যেন গভীর গর্তের মতো অন্ধকার, যেন দুটি জ্বলন্ত অঙ্গার। ছায়াটা লণ্ঠনের আলোর ঠিক উপরে ভেসেছিল, যেন আলো থেকেই তার উৎপত্তি। আর সেই ছায়াটা আস্তে আস্তে ঘুরছিল, যেন আমাকে দেখছে। তার সেই স্থির দৃষ্টি আমার দিকে নিবদ্ধ ছিল, আর সেই দৃষ্টিতে ছিল এক আদিম ভয়, যা মানুষের কল্পনারও অতীত। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। আমি দ্রুত জানালা থেকে সরে এলাম, যেন কেউ আমাকে টেনে সরিয়ে দিল। আমার মনে হচ্ছিল যেন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। হৃৎপিণ্ড যেন পাঁজরের খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসতে চাইছে। আমি আর ভাবতে পারছিলাম না, আমার মস্তিষ্ক যেন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল। দৌড়ে গিয়ে দরজার ছিটকিনিটা পরীক্ষা করলাম, তালা ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকার পরও আমার মনে হচ্ছিল এই দরজা, এই দেয়াল, কিছুই আমাকে রক্ষা করতে পারবে না। আমি যেন নিজেকে এক ফাঁদে আটকা পড়েছি অনুভব করছিলাম। আমি বিছানায় ফিরে এলাম এবং কম্বলটা মাথার উপর টেনে নিলাম। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল, যদিও ঘরের মধ্যে বেশ ঠান্ডা ছিল। আমার কানে ফণিদার কণ্ঠস্বর বাজছিল, যেই সেই আলো দেখে, সে আর ভোর পর্যন্ত বাঁচে না। আমি কি মরে যাব? এই প্রশ্নটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, একটা বিষাক্ত সাপের মতো আমার মস্তিষ্ককে দংশন করছিল। আমি কি সত্যিই অভিশপ্ত লণ্ঠনের সেই অশুভ আলো দেখে ফেলেছি? আমার মস্তিষ্ক যত যুক্তি খুঁজছিল, আমার মন ততটাই বিশ্বাস করতে চাইছিল যে আমি এক অলৌকিক বিপদের সম্মুখীন। সেই রাতে আমার চোখে আর এক ফোঁটাও ঘুম আসেনি। কম্বলের তলা থেকে আমি এক মুহূর্তের জন্য বের হতে পারিনি।
বাইরে শেয়ালের ডাক, রাতচরা পাখির কিচিরমিচির, আর ঠান্ডা হাওয়ার শোঁ শোঁ শব্দ সবকিছুই যেন আমার কানে আরও ভয়ঙ্কর শোনাচ্ছিল। প্রতিটি শব্দেই যেন আমি সেই অস্পষ্ট মূর্তি আর লণ্ঠনের সবুজ আভা দেখতে পাচ্ছিলাম। আমার শরীর কাঁপছিল থরথর করে, আমার দাঁতে দাঁতে লেগে যাচ্ছিল। ভোর হওয়ার জন্য আমার জীবনের সবচেয়ে দীর্ঘ প্রতীক্ষা ছিল সেটা। যখন প্রথম ফর্সা আলো ফুটল, জানালার ফাঁক দিয়ে ফিকে সোনালি রেখা আমার ঘরে এসে পড়ল, তখন আমি যেন নতুন করে শ্বাস নিতে পারলাম। সঙ্গে সঙ্গেই কম্বল সরিয়ে উঠে বসলাম। আমার বুক তখনও ধুকপুক করছিল, কিন্তু একটা ভয়ানক চাপ যেন একটু হলেও হালকা হয়েছিল। আমি জীবিত, আমি বেঁচে আছি। ফণিদার কথা ভুল ছিল, নাকি আমি ভাগ্যবান, নাকি সেই অভিশাপ আমাকে নিয়ে অন্য কোনো খেলা খেলছে? দ্রুত জানালা খুলে বাইরে তাকালাম। সকালের আলো বাগানটা শান্ত এবং স্বাভাবিক দেখাচ্ছিল। সেই আমগাছের নিচে কিছুই ছিল না। কোনো অস্পষ্ট মূর্তি নেই, লণ্ঠন নেই, সবুজ আভা নেই, আর সেই ভয়ঙ্কর বিকৃত ছায়াটাও নেই। সবকিছুই স্বাভাবিক। মনে হচ্ছিল যেন রাতের ঘটনাটা একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু আমার শরীরের ক্লান্তি, চোখের নিচে কালির দাগ আর বুকের ধুকপুকানি প্রমাণ দিচ্ছিল যে সেটা স্বপ্ন ছিল না, এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়েছিলাম আমি। আমার মাথায় তখন অনেক প্রশ্ন। লণ্ঠনটা কি সত্যিই ছিল, নাকি আমার মনের ভুল ছিল? যদি ভুল হয়, তাহলে ফণিদার গল্প আর গদাইয়ের মৃত্যু কি? আমি আর এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত রেডি হয়ে নিলাম। আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছিল না। এই ভয়ানক অভিজ্ঞতাটা নিয়ে কারো সাথে কথা বলতে হবে। আমি সোজা ফণিদার চায়ের দোকানের দিকে হাঁটতে শুরু করলাম। আমার মনে তখন এক অস্থিরতা। ফণিদা তখনও দোকান খোলেননি, তবে তার বাড়িতেই পাওয়া গেল। আমাকে দেখে ফণিদা বিস্মিত। আরে বিজন, এত সকালে? শরীর ঠিক আছে তো? মুখটা কেমন শুকনো লাগছে, তার চোখে স্পষ্ট উদ্বেগ। আমি আর কিছু না ভেবে তার সামনে সব খুলে বললাম। রাতের ঘটনা, অস্পষ্ট মূর্তি, সবুজ আলোর লণ্ঠন, এবং সেই বিকৃত কালো ছায়া যা লণ্ঠনের আলো থেকে ভাসছিল। আমি তাকে বললাম যে আমি নিশ্চিত দেখেছি সেই ছায়াটা আমাকে দেখছিল। আমার কথা শুনে ফণিদার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি কোনো ভূত দেখেছি, অথবা আমি নিজেই কোনো অশুভ শক্তির দ্বারা আক্রান্ত। তার হাতে থাকা চায়ের কাপটা ধপ করে টেবিলের উপর পড়ে গেল, কিন্তু তাতে তার ভ্রুক্ষেপ নেই। তুমি দেখেছ তাহলে? অভিশপ্ত লণ্ঠনের আলো আর সেই ছায়া। হে ভগবান! ফণিদার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার গলার স্বর কাঁপছিল, প্রায় ফিসফিস করে কথাগুলো বলছিল, যেন দেয়ালেরও কান আছে। তার চোখে যে গভীর আতঙ্কের ছাপ ছিল, তা আমি আগে কখনো দেখিনি। ফণিদা যেন তার নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়িয়েছিল। ফণিদা, কি বলছ এসো? আমি তো বেঁচে আছি। তুমি বলেছিলে যেই সেই আলো দেখে সে আর ভোর পর্যন্ত বাঁচে না। কিন্তু আমি কথা শেষ করতে পারলাম না। আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না যে আমি জীবিত। রাতের সেই ভয়াবহতার পর আমি তখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। ফণিদা আমার দিকে ঝুঁকে এসে প্রায় ফিস করে বলল, বিজন, তুমি বেঁচে আছো ঠিকই, কিন্তু এর ফল কি হতে পারে তা তুমি জানো না। সেই ছায়াটা তোমায় দেখছিল বলেছ। তার মানে ও তোমায় চিহ্নিত করেছে। এবার ও তোমার পিছু ছাড়বে না। ফণিদার প্রতিটি শব্দ আমার কানে সিসার মতো ভারী ঠেকছিল। তার কথাগুলো যেন আমার বুকের মধ্যে জমাট বেঁধে থাকা ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। ফণিদার কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি ভাবলাম তিনি হয়তো বাড়িয়ে বলছেন, আমাকে ভয় দেখাচ্ছেন। কিন্তু ফণিদার চোখে যে গভীর ভয় আর দুশ্চিন্তা দেখলাম, তা কোনো অভিনয় ছিল না। তার প্রতিটি পেশি যেন ভয়ে কুঁকড়ে গিয়েছিল। কিন্তু এই লণ্ঠনের পেছনে আসল রহস্যটা কি? ফণিদা আর কে ছিল সেই মূর্তি? আমি জানতে চাইলাম। আমার কণ্ঠস্বর উত্তেজনায় কাঁপছিল, যেন আমার নিজের অজান্তেই এক গভীর অতলে তলিয়ে যাচ্ছিলাম আমি। ফণিদা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ জোড়া কেমন যেন শূন্য দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে রইল, যেন সে কয়েক শতাব্দী আগের কোনো পুরনো স্মৃতিতে ফিরে গেছে। অনেক পুরনো গল্প বিজন।
এই গল্প এই গ্রামের বুড়োরাও পুরোপুরি জানে না। কেবল কিছু অস্পষ্ট ধারণা আছে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুখে মুখে প্রচলিত। তবে যতদূর শুনেছি, এই লণ্ঠনটা নাকি ছিল প্রায় ৩০০ বছর আগের জমিদার বিজয়চন্দ্র রায়ের সম্পত্তি। বিজয়চন্দ্র ছিলেন খুব প্রতাপশালী কিন্তু একই সাথে নিষ্ঠুর জমিদার। তার আমলে প্রজাদের উপর অনেক অত্যাচার চলত, তাদের রক্ত চুষে খেত সে। তার একটা অদ্ভুত শখ ছিল, তিনি কালো জাদু চর্চা করতেন। ক্ষমতার লোভে সে সবকিছু করতে পারত। আমি বিস্ময় নিয়ে ফণিদার কথা শুনছিলাম। কালো জাদু! এই একবিংশ শতাব্দীতে বসেও গ্রামের মানুষের এই বিশ্বাস আমাকে অবাক করছিল, কিন্তু রাতের দেখা সেই বীভৎসতা আমার সব যুক্তিকে গুঁড়িয়ে দিচ্ছিল। শোনা যায়, বিজয়চন্দ্র তার রাজ্যের সম্পদ, ক্ষমতা এবং দীর্ঘায়ু বাড়ানোর জন্য এক ভয়ঙ্কর তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিলেন। সেই তান্ত্রিকই নাকি এই লণ্ঠনটা তাকে দিয়েছিল। লণ্ঠনটা নাকি তৈরি হয়েছিল মানুষের রক্ত, হাড় আর এক অদ্ভুত গাছের শেকড় মিশিয়ে, যা তান্ত্রিকের গভীর তন্ত্র সাধনার ফসল ছিল। তান্ত্রিক বলেছিল, এই লণ্ঠনের আলো নাকি মানুষের অদৃশ্য আত্মাকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। আর জমিদার যদি সেই আত্মাদের বশ করতে পারে, তাহলে তার সব ইচ্ছে পূরণ হবে, সে হবে এই অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী রাজা। আর তারপর কি হলো, আমি জিজ্ঞাসা করলাম। আমার গলার স্বর প্রায় শোনা যাচ্ছিল না। আমার মনে হচ্ছিল যেন আমি এক প্রাচীন গা ছমছমে উপন্যাসের পাতা উল্টে চলেছি। তারপর কি হলো, তা কেউ জানে না বিজন। কেবল এইটুকু শোনা যায় যে, জমিদার বিজয়চন্দ্র সেই লণ্ঠন দিয়ে নাকি গ্রামের অনেক নিরীহ মানুষকে বলি দিয়েছিল। তাদের আত্মাদের নাকি এই লণ্ঠনের মধ্যে বন্দী করা হয়েছিল, যাতে জমিদার তাদের শক্তিকে নিজের কাজে লাগাতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সে নাকি তার ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারেনি। লণ্ঠনের শক্তি তার হাতের বাইরে চলে গিয়েছিল। একদিন লণ্ঠনের আলো সে নাকি এমনই এক ভয়ঙ্কর কিছু দেখেছিল যে তার নিজেরই প্রাণ গিয়েছিল। জমিদারকে তার নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, চোখ দুটো খোলা, স্থির, যেন ভয়ঙ্কর কিছু দেখে আতঙ্কে জমে গিয়েছিল তার শরীর, ঠিক যেন গদাইয়ের মতো। আর তার মুখে ছিল এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, যা দেখে মনে হয়েছিল তার আত্মাও যেন শরীর ছেড়ে চলে যেতে চাইছে। ফণিদা একটানা কথাগুলো বলতে বলতে হাঁপাচ্ছিল। তার কপালে জমেছিল বিন্দু বিন্দু ঘাম। তার চোখের কোণে এক অজানা ভয় স্পষ্ট হয়ে উঠছিল। গ্রামের লোক তারপর সেই লণ্ঠনটা জমিদার বাড়ির সবচেয়ে অন্ধকার চিলেকোঠায় ফেলে রেখেছিল। কেউ আর ওটার ধারে কাছে যেত না, ওটাকে অশুভ বলে জানত সবাই। তারপর থেকে জমিদার বাড়ির বংশধররা একে একে ধ্বংস হয়ে যেতে লাগল। তাদের ব্যবসা বাণিজ্য সব রসাতলে গেল, পরিবারে একের পর এক রোগ আর মৃত্যু লেগেই রইল। গ্রাম ছেড়ে চলে গেল অনেকে। তারপর জমিদার বাড়িটা আস্তে আস্তে ভাঙাচোরা হয়ে গেল, আর লণ্ঠনটা পড়ে রইল সেই চিলেকোঠার আধারে, তার অভিশাপ নিয়ে। ফণিদা মুহূর্তের জন্য থামল, যেন সেই ভয়ঙ্কর স্মৃতি তাকেও তাড়া করছে। কেউ জানত না যে এই লণ্ঠনটা এত বছর পরও তার অভিশাপ ছড়াতে পারে। কিন্তু তারপর প্রায় ৫০ বছর পর, আমাদের গ্রামেরই এক ছোকরা, নাম তার শিবু, ছেলেটা ছিল বড় ডানপিটে, নির্ভীক। সে নাকি তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল জমিদার বাড়িতে ঢোকার জন্য। বাজি জেতার পর সে নাকি সেই চিলেকোঠায় ঢুকেছিল, আর না বুঝেই লণ্ঠনটা খুঁজে বের করে এনেছিল। সে ভেবেছিল হয়তো ওটা একটা পুরনো দিনের শোপিস, একটা অ্যান্টিক। সে নাকি লণ্ঠনে কেরোসিন ভরে আলো জ্বালিয়েছিল তার বন্ধুদেরকে দেখানোর জন্য। ফণিদা আবার একটু থামল, তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। সে রাতে কি হয়েছিল কেউ জানে না। পরদিন সকালে শিবুকে তার নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল। তারও চোখ ছিল খোলা, স্থির, ঠিক যেন পাথর হয়ে গিয়েছিল। আর তার বাড়ির দেওয়ালে একটা বিকৃত কালো ছায়ার ছাপ ছিল, ঠিক যেমন তুমি দেখেছ। সেই দিন থেকে গ্রামের সবাই জানে, এই লণ্ঠনের আলো দেখলে আর বাঁচে না। কেউ যদি ভুল করেও এর আলো দেখে, তার মৃত্যু হয়। আর মরে না সে, যাকে সেই আলো দেখায়, তার পিছু নেয় সেই অভিশপ্ত ছায়া, যতক্ষণ না তাকে শেষ করে। এই অভিশাপ সেই আত্মাগুলোর, যাদেরকে জমিদার বন্দী করেছিল। সেই আত্মারা এখন মুক্ত, আর যারা লণ্ঠনের আলো দেখে, তাদেরকেই শিকার বানায়। ফণিদার কথাগুলো আমার কানের কাছে বোমার মতো ফাটছিল। শিবু, জমিদার বিজয়চন্দ্র, সবার মৃত্যু একই রকম।
আর এখন আমিও সেই একই আলোর মুখোমুখি হয়েছি। তাহলে কি আমারও পরিণতি একই হবে? ফণিদার কথা অনুযায়ী আমি শুধু আলো দেখিনি, সেই ছায়া আমাকে চিহ্নিত করেছে। এর মানে কি আমাকেও মরতে হবে? এই প্রশ্নটা আমার মস্তিষ্কে তীক্ষ্ণ ছুরির মতো বিঁধছিল। কিন্তু ফণিদা, আমি প্রায় আর্তনাদ করে উঠলাম, আমি তো আজও বেঁচে আছি। কেন? আমার কণ্ঠে ছিল এক অদ্ভুত অসহায়তা, এক তীব্র জিজ্ঞাসা। ফণিদা হতাশ দৃষ্টিতে আমার দিকে তাকাল। তার চোখে ছিল এক গভীর বিষণ্ণতা। এটাই রহস্য বিজন। কেন তুমি বেঁচে আছো তা কেউ জানে না। হয়তো সেই অভিশপ্ত ছায়াটা তোমাকে নিয়ে অন্য কোনো খেলা খেলতে চাইছে। হয়তো ও তোমাকে ধীরে ধীরে শেষ করতে চায়, তোমাকে আরও বেশি যন্ত্রণা দিতে চায়। কিন্তু একটা কথা আমি জানি, তুমি আর নিরাপদ নও। এই অভিশাপ তোমাকে ছাড়বে না। তার কথা শুনে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। আমার মনের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক জন্ম নিল। গ্রামের একজন শিক্ষক হিসেবে আমি সবসময় যুক্তিবাদী ছিলাম। কুসংস্কার, ভৌতিক গল্প, এসব আমার কাছে হাস্যকর ছিল, কল্পনার ফসল বলে মনে করতাম। কিন্তু রাতের অভিজ্ঞতা আর ফণিদার মুখে শোনা গল্পগুলো আমার সব যুক্তিকে চুরমার করে দিচ্ছিল। আমি নিজের চোখে যা দেখেছি তা অস্বীকার করার উপায় ছিল না। আমার যুক্তিতর্কের দুর্গ মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আমি আর বেশি কিছু বলতে পারলাম না। মাথা নিচু করে ফণিদার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। সকালের নরম আলো, পাখির গান, সবকিছুই আমার কাছে যেন অর্থহীন মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন একটা অদৃশ্য বিপদ আমাকে অনুসরণ করছে। আমার প্রতিটি নিঃশ্বাসে যেন আমি মৃত্যুর শীতল স্পর্শ পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন কেউ আমাকে পিছন থেকে দেখছে, তার শীতল দৃষ্টি আমার ঘাড়ের উপর পড়ছে। সেদিন স্কুলে গিয়েও আমার মন বসছিল না। ছাত্রছাত্রীদের কোলাহল, পড়ানোর আনন্দ, কোনো কিছুই আমাকে স্বস্তি দিচ্ছিল না। আমার কানে কেবলই বাজছিল ফণিদার কথা, ও তোমায় চিহ্নিত করেছে। এবার ও তোমার পিছু ছাড়বে না। আমার মনে হচ্ছিল যেন সেই বিকৃত কালো ছায়াটা আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে, আমার প্রতিটি চিন্তা যেন তার কাছে স্পষ্ট। স্কুল ছুটি হওয়ার পর আমি আর কারো সাথে কথা না বলে সরাসরি বাড়ির দিকে রওনা দিলাম। আমার মনে এক অজানা ভয়, এক অস্থিরতা। বারবার মনে হচ্ছিল যেন কেউ আমাকে অনুসরণ করছে। আমি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। কেবল শুকনো পাতার খসক শব্দ, হাওয়ার শোঁ শোঁ শব্দ, যা আমার কাছে যেন সেই অদৃশ্য ছায়ার উপস্থিতি জানান দিচ্ছিল। আমার প্রতিটি পেশি যেন সতর্ক হয়ে উঠেছিল। বাড়িতে ফিরে এসে আমি নিজেকে ঘরের মধ্যে আটকে রাখলাম। বিকেল থেকেই বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল। আমি হারিকেন জ্বালিয়ে ঘরের সব জানালা দরজা বন্ধ করে দিলাম, যেন এই লোহার শিকল আর কাঠের দরজা আমাকে সেই অশুভ শক্তি থেকে রক্ষা করতে পারবে। কম্বলের তলায় নিজেকে গুটিয়ে নিয়ে বসে রইলাম। আমার শরীর কাঁপছিল থরথর করে। আমার চোখ দুটো ঘুরছিল ঘরের প্রতিটি কোণায়। মনে হচ্ছিল যেন ঘরের প্রতিটি কোণায় সেই ছায়াটা লুকিয়ে আছে, কেবল আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার উপস্থিতি আমি অনুভব করছিলাম। সে রাতে আমি ঘুমোতে পারিনি। প্রতিটা মুহূর্তে আমার বুক ধড়ফড় করছিল। প্রতিটা ছোট শব্দেও আমার মনে হচ্ছিল যেন সেই লণ্ঠনের সবুজ আলো আবারও আমার জানালার বাইরে ফুটে উঠেছে। কিন্তু না, সে রাতে আর কিছু ঘটল না। ভোর হল, কিন্তু আমার মনে স্বস্তি এলো না। বরং এক নতুন ভয় আমাকে গ্রাস করল। এই অপেক্ষার ভয়, এই না জানা আতঙ্কের ভয়, এই অনিশ্চয়তা যেন মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। পরের কয়েকটা দিন আমি এক অস্বাভাবিক জীবন কাটালাম। আমি কারোর সাথে মেশা বন্ধ করে দিলাম। স্কুলের পড়ানোর কাজেও আমার মন বসছিল না। রাতের অন্ধকারে আমি ঘরের বাইরে যেতে সাহস পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে সেই অভিশপ্ত লণ্ঠনটা আবার আমার সামনে এসে হাজির হবে, আমাকে টেনে নিয়ে যাবে এক অজানা অন্ধকারে। আমি আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠছিলাম। চোখের নিচে কালো কালি, মুখটা শুকনো, ফ্যাকাসে। আমার শরীরের প্রতিটি কোষে যেন অবসাদ বাসা বেঁধেছিল। আমি যেন দ্রুত বুড়ো হয়ে যাচ্ছিলাম। আমার বন্ধু সুরেশ, যে পাশের গ্রামের কলেজে পড়ায়, সে একদিন আমার বাড়িতে এলো। আমার এই পরিবর্তন দেখে সে চিন্তিত হল। বিজন, কি হয়েছে তোর?
এমন চেহারা হয়েছে কেন? অসুখ করেছে নাকি? তার কণ্ঠে ছিল সত্যিকারের উদ্বেগ। আমি প্রথমে কিছু বলতে চাইনি, কিন্তু সুরেশ আমার খুব কাছের বন্ধু। আমি হয়তো ওর সাথে কিছু কথা বলে হালকা হতে পারব। আমি তাকে ফণিদার বলা গল্পের কথা বললাম না, কারণ সে একজন বিজ্ঞানমনস্ক ছেলে। এই ধরনের অলৌকিক গল্পে তার বিশ্বাস নেই। সে হয়তো আমাকে পাগল ভাবত। আমি শুধু বললাম যে আমি রাতে একটি খুব খারাপ স্বপ্ন দেখেছি এবং তারপর থেকে আমার মানসিক অবস্থা ভালো নেই। আমি তাকে সেই অস্পষ্ট মূর্তি আর লণ্ঠনের সবুজ আলো এবং তার সাথে ভেসে থাকা কালো ছায়ার কথা বললাম, কিন্তু সবকিছুকে একটা দুঃস্বপ্ন বা বিভ্রমের আড়ালে রাখার চেষ্টা করলাম। সুরেশ আমার কথা মন দিয়ে শুনল। তারপর হেসে বলল, আরে বাবা, এই জন্য এত ভয় পাচ্ছিস? তুই তো জানিস এই গ্রামের মানুষের কল্পনাশক্তি কত প্রবল। তুই হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছিস, হয়তো বেশি চিন্তা করছিস। দেখ, তুই তো জানিস এই গ্রামের চারপাশে অনেক ধরনের প্রাচীন গাছপালা আর ঝোপঝাড়। চাঁদের আলো বা অন্য কোনো কিছুতে এমন অস্পষ্ট ছবি তৈরি হতে পারে। আর লণ্ঠনের আলো তো সবুজ হতেই পারে যদি তার কাঁচটা নোংরা হয় বা কোনো শেওলা পড়ে থাকে। আর ছায়া? আলো থাকলে ছায়া তো পড়বেই। তোর চোখ হয়তো রাতের অন্ধকারে ভুল দেখেছে। সুরেশ তার যুক্তির মাধ্যমে আমাকে বোঝানোর চেষ্টা করল। তার কথাগুলো শুনতে ভালোই লাগছিল, যেন এক শীতল প্রলেপ। আমি নিজে একজন শিক্ষক হয়েও কেমন যেন ভীতু হয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম, হ্যাঁ, হয়তো সুরেশের কথাই ঠিক। আমি অতিরিক্ত ভয় পেয়েছি। গ্রামের মানুষের কুসংস্কার আর ফণিদার গল্পগুলো আমার অবচেতন মনে প্রভাব ফেলেছে। আমি বিজ্ঞানকে বিশ্বাস করি, কুসংস্কারকে নয়। তাছাড়া বিজন, তোর বাড়িতে তো ইলেকট্রিসিটি নেই। হারিকেনের আলোতে তোর চোখেও হয়তো কোনো বিভ্রম তৈরি হতে পারে। হয়তো তুই ঘুমন্ত অবস্থায় কিছু দেখেছিস বা দেখে জেগে উঠেছিস, আর তোর মস্তিষ্ক সেটাকে বাস্তব বলে ধরে নিয়েছে। গ্রামের মানুষ তোকে ভয় দেখাচ্ছে, তুই সেগুলোতে কান দিস না। সুরেশ বলল, তার কণ্ঠে ছিল এক দৃঢ় প্রত্যয়। আমি সুরেশের কথাগুলো বিশ্বাস করার চেষ্টা করলাম। তার যুক্তিগুলো বেশ জোরালো ছিল। আমি নিজেও তো একজন বিজ্ঞান শিক্ষক। এসব কুসংস্কারের পেছনে ছোটা আমার কাজ নয়। হয়তো আমি সত্যিই মানসিক চাপে ভুগছি। আমাকে স্বাভাবিক হতে হবে, এই ভেবে আমি নিজেকে সান্ত্বনা দিলাম। সুরেশ আমাকে আশ্বস্ত করে চলে যাওয়ার পর আমার মন কিছুটা শান্ত হল। আমি ভাবলাম, হ্যাঁ, আমাকে গ্রামের এই ভৌতিক গল্পগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। রাতের বেলা বেশি ভাবতে পারব না। নিজের মনকে বোঝাতে হবে যে আমি যা দেখেছি তা আসলে এক বিভ্রম ছিল। কিন্তু মন মানলেও অবচেতন মন যেন মানতে পারছিল না। রাতের বেলা ঘুমানোর আগে আমার মনে বারবার সেই অস্পষ্ট মূর্তি আর লণ্ঠনের সবুজ আভা ভেসে উঠছিল। সেই বিকৃত কালো ছায়াটা যেন আমার চোখের সামনে নাচছিল। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, কিন্তু ঘুম আসছিল না। আমার প্রতিটি স্নায়ু যেন সতর্ক অবস্থায় ছিল, যেন তারা কোনো বিপদের আগমনের জন্য প্রস্তুত। সেদিন রাতটা ছিল ঘোর অন্ধকার। আকাশে একটিও তারা ছিল না, মেঘে ঢাকা আকাশটা ছিল অমাবস্যার মতো কালো। জানালা দিয়ে কোনো আলোও আসছিল না। আমি বিছানায় শুয়ে ছটফট করছিলাম। হঠাৎ আমার মনে হল, জানালার বাইরে থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে। গন্ধটা কেমন যেন পচা, পুরনো মাটির গন্ধ, তার সাথে মিশে আছে অজানা কোনো মশলার তীব্র সুবাস, যা আমার নাকের মধ্যে জ্বালা সৃষ্টি করছিল। এই গন্ধটা আমি আগে কখনো পাইনি। গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, যেন আমার ফুসফুস বিষাক্ত বাতাস দিয়ে ভরে যাচ্ছিল। আমি উঠে বসলাম। আমার বুক ধড়ফড় করছিল। এই গন্ধটা কিসের? মনে হচ্ছিল যেন গন্ধটা আমার খুব কাছেই, ঘরের বাইরে, জানালার ঠিক পাশেই। আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম এবং জানালার দিকে পা বাড়ালাম। আমার প্রতিটি পদক্ষেপে যেন এক গভীর আশঙ্কা লুকিয়েছিল। আমার হাত কাঁপছিল। আমি মনে মনে সুরেশের কথাগুলো স্মরণ করার চেষ্টা করলাম, কোনো বিভ্রম নয়, এটা কেবল তোর মনের ভুল। কিন্তু আমার শরীর যেন আমার কথা শুনছিল না। আমার অবচেতন মন যেন আমাকে বলছিল, কিছু একটা আসছে। সেই জিনিসটা ফিরে এসেছে। আমি আস্তে করে জানালার পর্দা সরালাম। বাইরে ঘন অন্ধকার।
গাছের পাতাগুলো স্থির। হাওয়াও বইছিল না। কোনো শব্দ ছিল না। প্রকৃতি যেন এক অদ্ভুত নীরবতা পালন করছিল, যেন সেও কোনো অশুভ শক্তির আগমনের জন্য প্রস্তুত। কিন্তু গন্ধটা আরও তীব্র হয়ে উঠল, যেন সেটা আমার ঘরের মধ্যে প্রবেশ করছিল। আমি ভয়ে চোখ বুজে ফেললাম, যেন চোখ বন্ধ করলেই এই দৃশ্য অদৃশ্য হয়ে যাবে। যখন চোখ খুললাম, তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাগানের কোণে, সেই আমগাছের নিচে, আবারও সেই অস্পষ্ট মূর্তিটা দাঁড়িয়েছিল। তার হাতে জ্বলছিল সেই অভিশপ্ত লণ্ঠন। লণ্ঠনের আলো গাছপালাগুলো সবুজ আভা নিয়ে ঝিকমিক করছিল, যা দেখে মনে হচ্ছিল যেন গাছগুলো সেই অভিশাপের অংশ। আর লণ্ঠনের ঠিক উপরে, মাটি থেকে একটু উপরে, ভেসেছিল সেই বিকৃত কালো ছায়া। এবার ছায়াটা যেন আরও স্পষ্ট, আরও বড় দেখাচ্ছিল, তার শরীর যেন আরও বেশি কুৎসিত, আরও বেশি বিভীষিকাময়। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো আমার দিকে তাকিয়ে আছে, সেই দৃষ্টিতে ছিল তীব্র ঘৃণা আর হিংসা। দিকে তাকিয়ে আছে, সেই দৃষ্টিতে ছিল তীব্র ঘৃণা আর হিংসা। ছায়াটা স্থির ছিল না। সেটা ধীরে ধীরে ডানে বামে দুলছিল, ঠিক যেন কোনো সরীসৃপের মাথা, যা শিকারের দিকে এগিয়ে আসার জন্য প্রস্তুত। আর তার মুখ থেকে যেন সেই পচা গন্ধটা ভেসে আসছিল, যা আমার নাকে প্রবেশ করে আমার ভেতরে এক বমি বমি ভাব তৈরি করছিল। আমার মনে হল, ছায়াটা যেন আমাকে দেখছে। শুধু দেখছে না, যেন আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে, আমাকে গ্রাস করার চেষ্টা করছে। তার দৃষ্টিতে ছিল এক ভয়ঙ্কর ক্ষোভ, এক অদম্য নিষ্ঠুরতা, যেন সে আমার আত্মাকে ছিঁড়ে নিতে চাইছে। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গিয়েছিল, যেন আমি লোহার শিকলে বাঁধা পড়েছি। আমি কেবল স্থির দৃষ্টিতে সেই ছায়াটার দিকে তাকিয়ে রইলাম, যা ধীরে ধীরে আমার কাছে আসছিল, তার শীতল অস্তিত্ব আমার শ্বাসরুদ্ধ করে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করেই বাগানের কোণ থেকে একটা তীব্র লাল আলো ঝলসে উঠল, যেন কেউ হঠাৎ টর্চ লাইট জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এই আলোটা টর্চের আলোর মতো ছিল না। এটা ছিল আরও তীব্র, আরও ঝলমলে, আরও অপ্রাকৃত। এই আলোটা যেন সেই সবুজ লণ্ঠনের আলো এবং কালো ছায়াটাকে এক মুহূর্তের জন্য দুর্বল করে দিল, তাদের শক্তি যেন শুষে নিচ্ছিল। লাল আলোটা এমনভাবে এল যেন সেটা ছায়াটার ঠিক বিপরীতে আঘাত হানল। ছায়াটা যেন সেই লাল আলোতে অস্বস্তি বোধ করছিল। সে একটু পিছিয়ে গেল, যেন সেই আলো তার জন্য অসহনীয়। লণ্ঠনের আলোটাও যেন একটু ম্লান হয়ে গেল, তার সবুজ আভা যেন ফিকে হয়ে গেল। আমিও চমকে উঠলাম। এই লাল আলোটা কোথা থেকে এল? কে বা কি এটা? আমি জানালার বাইরে ভালো করে তাকানোর চেষ্টা করলাম। লাল আলোটা আসছিল আমার বাড়ির পাশের জঙ্গলের দিক থেকে, প্রায় ২০-২৫ গজ দূরে। জঙ্গলের আড়ালে আমি অস্পষ্টভাবে একটা মানবমূর্তি দেখতে পেলাম। মূর্তিটা স্থির হয়ে দাঁড়িয়েছিল, হাতে তার কি যেন একটা জ্বলছিল, যার থেকে এই লাল আলো আসছিল। তার আকার ছিল স্পষ্ট, কিন্তু আবছা, যেন সে আমার থেকে দূরত্ব বজায় রেখেছিল। কে হতে পারে এই ব্যক্তি? সে কি আমাকে সাহায্য করতে এসেছে? নাকি সেও এই অভিশাপের শিকার? নাকি তার সাথে এই অভিশাপের কোনো গভীর যোগসূত্র আছে? সেই মূর্তিটা বেশিক্ষণ থাকল না। লাল আলোটা এক মুহূর্তের মধ্যেই নিভে গেল, যেমন হঠাৎ করে জ্বলে উঠেছিল। আর সেই লাল আলো নিভে যেতেই আমার বাগানের কোণে থাকা অভিশপ্ত লণ্ঠন এবং কালো ছায়াটাও মিলিয়ে গেল। যেন তারা কখনো ছিলই না, যেন একটি দুঃস্বপ্ন শেষ হয়ে গেল। সবকিছু আবার আগের মতো অন্ধকার আর নিস্তব্ধ। কেবল সেই পচা গন্ধটা তখনও আমার নাকে লেগেছিল, যা রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতাকে প্রমাণ দিচ্ছিল। আমি হতভম্ব হয়ে জানালার সামনে দাঁড়িয়ে রইলাম। আমার মস্তিষ্কে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে ছিল সেই ব্যক্তি? আর সেই লাল আলোর উৎস কি ছিল? সে কি আমার রক্ষক? নাকি এই অভিশাপের সাথে তারও কোনো যোগসূত্র আছে? সে কেন হঠাৎ করে উদয় হল, আর কেনই বা সে নিভে গেল? আমার মনে হল, এই ঘটনাগুলো কেবল শুরু। আমি একটা নতুন বিপদের সম্মুখীন। সেই অশুভ শক্তি আমাকে ছাড়বে না, কিন্তু একই সাথে একটা নতুন রহস্য দানা বাঁধছে। এই লাল আলো আর রহস্যময় মানুষটা কে?
সে কি আমাকে সাহায্য করতে এসেছিল? আর কেন সেই লণ্ঠন আর ছায়া লাল আলো দেখে পিছু হটল? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে আরও গভীরে যেতে হবে, এই গ্রামের পুরনো রহস্যের তালা খুলতে হবে। আমি জানি এটা সহজ হবে না। এই পথে অনেক বিপদ লুকিয়ে আছে, অনেক অজানা অন্ধকার আমাকে গ্রাস করতে পারে। কিন্তু আমি এখন আর ভীতু নই। আমার মধ্যে যেন এক নতুন জেদ চেপে বসেছে, এক অদম্য কৌতূহল আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি এই অভিশাপের রহস্য উদ্ঘাটন করবই। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটা পার হল। আমি বেঁচে আছি, কিন্তু আমার চারপাশে এখন আরও অনেক প্রশ্ন ঘুরছে, যার উত্তর না পেলে আমার মুক্তি নেই। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আমার ঘরটা ফিকে নীলচে আলোয় আবৃত, যা রাতের জমাট অন্ধকারকে তখনও পুরোপুরি সরাতে পারেনি। আমি জানালার সামনে দাঁড়িয়েছিলাম, আমার শ্বাস প্রশ্বাস দ্রুত উলছিল, বুকের ভেতরটা যেন একটা ঢাকের মতো ধুকপুক করছিল। রাতের শেষ প্রহরের সেই ঘটনা, সেই রহস্যময় লাল আলো, আর তার সাথে সেই অস্পষ্ট মানব মূর্তি, সবকিছু আমার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল। আমি বেঁচে আছি, কিন্তু আমার ভেতরে এক নতুন যুদ্ধ শুরু হয়েছে। একদিকে রাতের বিভীষিকা আর অন্যদিকে এই লাল আলোর আশা। সেই পচা গন্ধটা তখনও আমার নাকে লেগেছিল, যা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে গত রাতের ঘটনাটা কোনো দুঃস্বপ্ন ছিল না, বরং এক জ্যান্ত, বীভৎস বাস্তবতা। লণ্ঠনের সবুজ আভা, কালো ছায়ার বিকৃত রূপ, আর তার সাথে সেই তীব্র পচা গন্ধ, সবকিছু মিলিয়ে আমার অনুভূতিগুলো যেন ভোঁতা হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে উদয় হওয়া সেই লাল আলো, সেই রহস্যময় ব্যক্তির উপস্থিতি আমার মনে এক নতুন প্রশ্ন তৈরি করেছিল, কে সে? সে কি আমার রক্ষক, নাকি এই অভিশাপের সাথে তারও কোনো যোগসূত্র আছে? আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। জঙ্গলের দিকটা তখনও অন্ধকারাচ্ছন্ন। আমার চোখ বারবার সেই জায়গাটা খুঁজছিল যেখানে আমি লাল আলোটা দেখেছিলাম। আমি চেষ্টা করলাম কোনো চিহ্ন, কোনো সূত্র খুঁজে বের করতে যা আমাকে এই রহস্যের সমাধান দিতে পারে। কিন্তু সেখানে কেবল ঘন ঝোপঝাড় আর প্রাচীন গাছপালা ছাড়া কিছুই ছিল না। সবকিছু যেন আগের মতো শান্ত, নির্বাক। সূর্যোদয়ের সাথে সাথে প্রকৃতি যেন তার নিজস্ব ছন্দে ফিরে এলো। পাখির কিচিরমিচির, ভোরের স্নিগ্ধ বাতাস, সবকিছু মিলে একটা শান্ত পরিবেশ তৈরি হল। কিন্তু আমার মনের ভেতরটা তখনও অশান্ত। আমি জানি এই শান্ত প্রকৃতি কেবল একটা মুখোশ। এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য, এক প্রাচীন অভিশাপ। সেদিন সকালে আমি আর স্কুলে গেলাম না। আমার শরীর ও মন কোনোটাই স্কুলে যাওয়ার মতো অবস্থায় ছিল না। আমি ফণিদার দোকানে গেলাম। ফণিদা আমাকে দেখেই বুঝতে পারল যে আমি আরও বেশি বিচলিত। কি হয়েছে বিজন? মুখটা এমন কেন? ফণিদা জিজ্ঞাসা করল। আমি তাকে রাতের সব ঘটনা খুলে বললাম। কিভাবে লণ্ঠন এবং ছায়াটা ফিরে এসেছিল, কিভাবে সেই পচা গন্ধটা আমার নাকে লেগেছিল, আর কিভাবে হঠাৎ করে একটা লাল আলো ঝলসে উঠে তাদের তাড়িয়ে দিল। আমি তাকে সেই রহস্যময় ব্যক্তির কথাও বললাম, যাকে আমি জঙ্গলের আড়ালে অস্পষ্টভাবে দেখেছিলাম। ফণিদা আমার কথা মন দিয়ে শুনল। তার মুখটা ক্রমশ কঠিন হয়ে উঠল। লাল আলো আর একজন লোক, এ তো বড় অদ্ভুত কথা বিজন। এই লণ্ঠনের ইতিহাসে আমি কখনো এমন লাল আলোর কথা শুনিনি। আর কেউ যদি ওই অভিশাপকে প্রতিহত করতে পারত, তাহলে তো এত মানুষ মরত না। ফণিদার চোখে ছিল স্পষ্ট বিভ্রান্তি। কিন্তু আমি স্পষ্ট দেখেছি ফণিদা। লাল আলোটা হঠাৎ করে এলো আর তারা চলে গেল। সেই লোকটা কে ছিল? আমি জোর দিয়ে বললাম। ফণিদা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ জোড়া শূন্যে স্থির হয়েছিল, যেন সে তার স্মৃতি হাতড়ে কিছু খুঁজে বেড়াচ্ছে। তারপর সে বলল, বিজন, এই গ্রামের বাইরে একসময় এক তান্ত্রিক সাধু বাস করতেন। তার নাম ছিল লোকনাথ। সে নাকি জমিদার বিজয়চন্দ্রের সমসাময়িক ছিল। শোনা যায় সে নাকি একসময় বিজয়চন্দ্রের গুরু ছিল, কিন্তু জমিদার যখন কালো জাদুর চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল, তখন নাকি লোকনাথ তাকে থামাতে চেয়েছিল। সে নাকি বিজয়চন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কারণ জমিদার তন্ত্রের অপব্যবহার করছিল। তাহলে কি হয়েছিল? আমি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম। তখনকার দিনে নাকি তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। লোকনাথ তার তন্ত্রের শক্তি দিয়ে বিজয়চন্দ্রকে হারানোর চেষ্টা করেছিল।
কিন্তু বিজয়চন্দ্রের হাতে ছিল সেই অভিশপ্ত লণ্ঠন, যা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। গ্রামের লোক বলে সেই যুদ্ধে নাকি লোকনাথ পরাজিত হয়েছিল। বিজয়চন্দ্র তাকে হত্যা করে তার আত্মাটাকেও লণ্ঠনের মধ্যে বন্দী করতে চেয়েছিল। কিন্তু লোকনাথ নাকি তার শেষ শক্তি দিয়ে নিজেকে রক্ষা করেছিল, আর তার আত্মাকে জমিদার বন্দী করতে পারেনি। তবে সে নাকি এই জমিদার বাড়ির কাছাকাছি কোথাও অদৃশ্য হয়ে গিয়েছিল, ফণিদা বলল। তাহলে কি সেই লোকনাথ সাধু আজও জীবিত? ফণিদা, সে কি গত রাতে আমাকে রক্ষা করতে এসেছিল? আমি প্রশ্ন করলাম। আমার মনে এক নতুন আশার আলো জ্বলতে শুরু করেছিল। ফণিদা মাথা নাড়ল। আমি জানি না বিজন। লোকনাথ সাধুর কথা অনেক পুরনো গল্প। কিন্তু যদি কেউ এই লণ্ঠনের অভিশাপকে প্রতিহত করতে পারে, তাহলে সে হয়তো সেই লোকনাথেরই বংশধর হতে পারে। কিংবা সেই সাধুর আত্মাই হয়তো কোনোভাবে এখনও এই গ্রামের অশুভ শক্তিকে প্রতিহত করার চেষ্টা করছে। ফণিদার কথাগুলো আমাকে নতুন করে ভাবাল। যদি সত্যি কোনো শক্তি এই অভিশাপকে প্রতিহত করতে পারে, তাহলে হয়তো আমি এই বিপদ থেকে বাঁচতে পারব। আমার মনে এক নতুন সাহস সঞ্চারিত হল। আমাকে সেই রহস্যময় ব্যক্তিটিকে খুঁজে বের করতে হবে, যে গত রাতে আমাকে রক্ষা করেছিল। আমি ফণিদার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পথে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আজ রাতে সেই জঙ্গলের দিকে যাব, যেখানে আমি লাল আলোটা দেখেছিলাম। হয়তো সেখানে কোনো সূত্র পাওয়া যেতে পারে। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমি আর বসে বসে মৃত্যুর অপেক্ষা করতে পারব না। কিন্তু গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আমার মনে হল, যেন অদৃশ্য কোনো চোখ আমাকে অনুসরণ করছে। আমি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। কেবল গাছপালা আর ঝোপঝাড়ের মধ্যে দিয়ে বয়ে আসা হাওয়ার শব্দ, যা আমার কানে ফিস করে কিছু একটা বলার চেষ্টা করছিল। সন্ধ্যা নামল দ্রুত। আমি বাড়িতে ফিরে এসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করলাম। আমি জানি এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। হারিকেন, একটা দেশলাই, আর একটা ছোট লাঠি, এই ছিল আমার সম্বল। আমি সব জানালা দরজা ভালো করে পরীক্ষা করে নিলাম, যেন কোনো কিছু অশুভ শক্তিকে আমার পেছনে টেনে না আনে। রাত তখন প্রায় 9টা। গ্রামের মানুষজন সাধারণত এই সময়ই ঘুমিয়ে পড়ে। চারিদিকে গভীর নিস্তব্ধতা। আমি হারিকেনের কাঁচটা ভালো করে মুছে নিলাম, সলতেটা উস্কে দিলাম। তারপর আস্তে আস্তে দরজা খুলে বাইরে পা বাড়ালাম। বাইরে ঘন অন্ধকার। চাঁদ ঢাকা পড়েছে মেঘের আড়ালে। গ্রামের রাস্তা দিয়ে সাবধানে হাঁটতে লাগলাম। প্রতিটি পদক্ষেপ যেন এক অজানা আশঙ্কায় পূর্ণ ছিল। আমি বাড়ির পাশের জঙ্গলের দিকে হাঁটতে লাগলাম, যেখানে আমি গতকাল রাতে লাল আলোটা দেখেছিলাম। জঙ্গলের প্রবেশদ্বার ছিল বেশ ঘন ঝোপঝাড়ে ঢাকা। আমি হারিকেনের আলো ফেললাম। শুকনো পাতার উপর দিয়ে হাঁটতে লাগলাম। প্রতিটা শুকনো পাতা শব্দে আমার বুক কেঁপে উঠছিল। মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে সেই বিকৃত কালো ছায়াটা আমার সামনে এসে হাজির হবে। আমি আস্তে আস্তে জঙ্গলের গভীরে প্রবেশ করতে লাগলাম। হারিকেনের মৃদু আলো কেবল কয়েক ফুটের পথ আলোকিত করছিল। চারপাশের গাছপালাগুলো কেমন যেন অস্পষ্ট, ভয়ঙ্কর দেখাচ্ছিল। জঙ্গলের ভেতরটা ছিল আরও ঠান্ডা, আরও নিস্তব্ধ। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন আমি এক অন্য জগতে প্রবেশ করছি। হঠাৎ আমার মনে হল, পায়ের নিচে কিছু একটা পড়ল। আমি হারিকেনের আলো ফেললাম। দেখলাম একটা ছোট, শুকনো ডাল। আমি ডালটা তুলে নিলাম। তারপর দেখলাম মাটিতে কিছু অস্পষ্ট চিহ্ন। মনে হচ্ছিল যেন কেউ ভারী বুট পরে হেঁটে গেছে। চিহ্নগুলো নতুন, গতকাল রাতের বা আজ ভোরের হতে পারে। আমি সেই চিহ্নগুলো অনুসরণ করে এগোতে লাগলাম। চিহ্নগুলো আমাকে জঙ্গলের আরও গভীরে নিয়ে যাচ্ছিল। যত গভীরে যাচ্ছিলাম, জঙ্গলের অন্ধকার তত গাঢ় হচ্ছিল। গাছের ডালপালাগুলো এমনভাবে জড়িয়েছিল যে মনে হচ্ছিল যেন কোনো অতিকায় হাতের আঙুল আমাকে পথ দেখাচ্ছে, অথবা আমাকে আরও গভীরে টেনে নিচ্ছে। হঠাৎ আমার চোখে পড়ল একটা ছোট টিলার মতো জায়গা। টিলার উপরে কিছু অদ্ভুত ধরনের পাথর ছড়ানো। পাথরগুলো কেমন যেন মসৃণ এবং কালচে রঙের। আমি টিলার উপরে উঠলাম। হারিকেনের আলো ফেলতেই আমার চোখ আটকে গেল।
টিলার উপরে মাঝখানে একটা গোল আকারের পাথর। পাথরটার উপরে কিছু অস্পষ্ট চিহ্ন খোদাই করা। চিহ্নগুলো কেমন যেন প্রাচীন, আমার কাছে অপরিচিত। মনে হচ্ছিল কোনো প্রাচীন লিপি। আর পাথরটার পাশেই মাটিতে কিছু ছাইয়ের দাগ, যেন কেউ এখানে আগুন জ্বালিয়েছিল। আর সেই ছাইয়ের পাশেই পড়েছিল একটা ছোট পোড়া কাঠি। কাঠিটা দেখতে সাধারণ কাঠের মতো হলেও তার অগ্রভাগটা কেমন যেন উজ্জ্বল লালের মতো পোড়া। আমি কাঠিটা হাতে তুলে নিলাম। কাঠিটা তখনও কেমন যেন উষ্ণ ছিল। আর কাঠিটা থেকে এক অদ্ভুত সুবাস আসছিল, ঠিক সেই মশলার গন্ধ যা আমি গত রাতে পেয়েছি। আমার বুঝতে আর দেরি হল না। এই কাঠিটাই ছিল সেই লাল আলোর উৎস। এই ব্যক্তি এখানেই ছিল। আর এই কাঠিটা দিয়েই সে লণ্ঠনের কালো ছায়াকে তাড়িয়েছিল। কিন্তু এটা কিসের কাঠি? আর কে ছিল সেই রহস্যময় ব্যক্তি? আমি কাঠিটা ভালো করে দেখলাম। কাঠিটার এক প্রান্তে একটা ছোট ছিদ্র ছিল। ছিদ্রটার ভেতর থেকে কেমন যেন শুকনো ভেষজ পদার্থের গুঁড়ো বেরিয়ে আসছিল। আমার মনে হল এটা কোনো বিশেষ ধরনের ধূপ বা ভেষজ কাঠি। আমি টিলার উপরে দাঁড়িয়ে চারদিকে তাকালাম। এই স্থানটা কেমন যেন অদ্ভুত। পাথরগুলো, চিহ্নগুলো আর সেই ছাইয়ের দাগ, সবকিছু মিলে একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল যেন এই জায়গার সাথে কোনো প্রাচীন ক্ষমতার যোগসূত্র আছে। হঠাৎ আমার মনে হল কে যেন আমাকে দেখছে। আমি দ্রুত হারিকেনের আলোটা চারদিকে ফেললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কেবল গাছের ডালপালা আর পাতার খসা শব্দ। আমার মনে হল এই জঙ্গলটা জীবিত। এর প্রতিটি গাছ, প্রতিটি পাতা যেন আমাকে দেখছে। আমার মনে হল সেই রহস্যময় ব্যক্তি হয়তো এখনও এই জঙ্গলে আছে। হয়তো সে আমাকে লক্ষ্য করছে। আমি জোরে ডাক দিলাম, কে আছেন এখানে? গত রাতে কে আমাকে সাহায্য করেছেন? আমার ডাকে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে গেল। কিন্তু কোনো উত্তর এলো না। কেবল আমার নিজের প্রতিধ্বনি ভেসে এলো। আমি টিলার উপরে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। আমার মনে তখন অনেক প্রশ্ন। এই কাঠিটা কিসের? এই রহস্যময় ব্যক্তিটা কে? সে কেন আমাকে সাহায্য করল? আর সে কেন নিজের পরিচয় গোপন রাখছে? আমি কাঠিটা সাবধানে নিজের পকেটে রাখলাম। আমার মনে হল এই কাঠিটা আমাকে হয়তো এই অভিশাপ থেকে রক্ষা করতে পারে, অথবা এটা আমাকে আরও বিপদে ফেলতে পারে। আমি টিলা থেকে নেমে আবার জঙ্গলের পথে হাঁটতে লাগলাম। এবার আমার হাঁটার গতি কিছুটা দ্রুত ছিল। আমার মনে হচ্ছিল যেন আমি আর একা নেই। জঙ্গলের প্রতিটি ছায়ায় যেন সেই রহস্যময় ব্যক্তি লুকিয়ে আছে। হঠাৎ আমার মনে হল আমার ঠিক পিছনেই কিছু একটা নড়াচড়া করল। আমি দ্রুত পিছনে ফিরে তাকালাম। হারিকেনের আলো ফেললাম। কিছুই দেখতে পেলাম না। কেবল একটা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কি যেন একটা দ্রুতগতিতে চলে গেল। আমার মনে হল সেটা একটা প্রাণীর মতো কিছু ছিল না। সেটা ছিল আরও কিছু, আরও অস্পষ্ট, আরও রহস্যময়। আমার বুক দুরু দুরু করছিল। আমি দ্রুত হাঁটতে লাগলাম। আমার মনে হল আমি আর এই জঙ্গলে নিরাপদ নই। আমার মনে হচ্ছিল যেন সেই কালো ছায়াটা আবার ফিরে এসেছে। আমি যখন জঙ্গলের প্রবেশদ্বারে পৌঁছলাম, তখন আমার শরীরে ঘাম ঝরছিল। আমার শ্বাস-প্রশ্বাস দ্রুত চলছিল। আমি দ্রুত গ্রামের রাস্তায় বেরিয়ে এলাম। গ্রামের রাস্তাটা তখনও অন্ধকারাচ্ছন্ন ছিল। আমি যখন নিজের বাড়ির দরজায় পৌঁছলাম, তখন আমার শরীর যেন আর চলছিল না। আমি দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম এবং দরজা বন্ধ করে দিলাম। হারিকেনটা নিভিয়ে দিলাম। অন্ধকার ঘরে আমি এক কোণে বসে পড়লাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক বিরাট ষড়যন্ত্রের অংশ। এই অভিশপ্ত লণ্ঠন, কালো ছায়া আর এই রহস্যময় লাল আলো, সবকিছু মিলে এক জটিল রহস্যের জাল তৈরি হয়েছে। আমি পকেট থেকে সেই কাঠিটা বের করলাম। কাঠিটা তখনও কেমন যেন উষ্ণ ছিল। আর কাঠিটা থেকে সেই মশলার সুবাস আসছিল। আমি কাঠিটা হাতে নিয়ে বসে রইলাম। আমার মনে হল এই কাঠিটা আমাকে হয়তো রক্ষা করতে পারে, অথবা এটা আমাকে আরও গভীর বিপদে ঠেলে দিতে পারে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠলাম। আমার শরীর ক্লান্ত, কিন্তু মনটা নতুন এক সংকল্পে ভরপুর।
আমি জানি এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমাকে সেই রহস্যময় ব্যক্তিটিকে খুঁজে বের করতে হবে যে এই অভিশাপের রহস্য জানে। আমি সিদ্ধান্ত নিলাম, আজ আমি সেই জঙ্গলে ফিরে যাব। আরও ভালোভাবে খুঁজে দেখব। হয়তো সেখানে আরও কোনো সূত্র পাওয়া যেতে পারে। আমাকে লোকনাথ সাধুর বংশধরকে খুঁজে বের করতে হবে, অথবা সেই সাধুর আত্মাকে। আমি যখন চা খেতে ফণিদার দোকানে গেলাম, তখন ফণিদা আমাকে দেখেই বুঝতে পারল যে আমি কিছু একটা খুঁজে পেয়েছি। কি বিজন? কিছু খুঁজে পেয়েছ? ফণিদা জিজ্ঞাসা করল। আমি তাকে সেই কাঠিটা দেখালাম। ফণিদা কাঠিটা দেখে বিস্মিত হল। এ তো ধূপকাঠি, কিন্তু এমন অদ্ভুত গন্ধ তো আমি আগে কখনো পাইনি। এটা তো সাধারণ ধূপকাঠি নয়। এই কাঠিটা থেকেই লাল আলোটা এসেছিল ফণিদা। আমি নিশ্চিত এই কাঠিটা দিয়েই সেই অভিশপ্ত ছায়াটা চলে গিয়েছিল, আমি বললাম। ফণিদা কাঠিটা হাতে নিয়ে ভালো করে দেখল। তারপর বলল, বিজন, এই কাঠিটা আমাকে দেখতে হবে। আমি গ্রামের বুড়োদের সাথে কথা বলবো। হয়তো তারা কিছু বলতে পারবে। আমি কাঠিটা ফণিদার হাতে দিলাম। আমার মনে হল হয়তো এই কাঠিটাই আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে। কিন্তু তার আগে আমাকে আরও অনেক রহস্যের সমাধান করতে হবে। আমার মনে হচ্ছিল যেন এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়ে আমি আর একা নেই। আমার সাথে আছে সেই রহস্যময় লাল আলোর শক্তি আর সেই অদেখা রক্ষক। ধূপকাঠিটা ফণিদার হাতে তুলে দেওয়ার পর আমার বুকের ভার কিছুটা হালকা হয়েছিল বটে, কিন্তু মনের ভেতরকার অস্থিরতা বিন্দুমাত্র কমেনি। বরং এক নতুন কৌতূহল এবং অদম্য জেদ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। আমি জানি এই ধূপকাঠিটা কেবল শুরু। এর পেছনে লুকিয়ে আছে এক সুবিশাল রহস্য, এক প্রাচীন নিগূঢ় ইতিহাস যা এই অভিশাপের জন্ম দিয়েছে। আমার মন বলছিল, এই শেষ পর্বে এসে আমাকে শুধু মুক্তির পথ খুঁজলে হবে না, আমাকে এই অভিশাপের মূল শিকড় উপড়ে ফেলতে হবে, যাতে আর কোনো মানুষ এই অভিশপ্ত লণ্ঠনের শিকার না হয়। ফণিদা আমাকে আশ্বস্ত করে ধূপকাঠিটা নিয়ে তার বাড়িতে চলে গেল, গ্রামের বুড়োদের সাথে পরামর্শ করতে। আমি আর সময় নষ্ট না করে স্কুলের দিকে রওনা দিলাম, কিন্তু আমার মন ছিল সম্পূর্ণ অন্য জগতে। ছাত্রছাত্রীদের কোলাহল, পাঠ্যবইয়ের পাতা, কোনো কিছুতেই আমার মনোযোগ ছিল না। আমার চোখ দুটো বারবার জানালার বাইরে জঙ্গলের দিকে চলে যাচ্ছিল, যেন সেখানে কোনো উত্তর লুকিয়ে আছে। স্কুল ছুটি হওয়ার পর আমি আর গ্রামের কোনো দিকে না গিয়ে সোজা আমার বাড়িতে ফিরলাম। ফণিদা তখনও ফিরে আসেনি। আমার মনে হল আমাকেই এই রহস্যের সমাধান করতে হবে। ফণিদা হয়তো কিছু পুরনো গল্প বলতে পারবে, কিন্তু আসল সত্যটা আমাকেই খুঁজে বের করতে হবে। আমি সেদিন বিকেলে আবার সেই জঙ্গলের দিকে রওনা দিলাম। আমার হাতে ছিল একটা টর্চ, একটা ধারালো ছুরি আর কিছুটা খাবার পানি। আমার মনে এক নতুন সাহস, এক নতুন সংকল্প। আমি আর সেই লণ্ঠনের ভয়ে ভীত নই। আমি জানি এই অভিশাপের পেছনে যে শক্তি থাকুক না কেন, তাকে পরাজিত করতেই হবে। আমি জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। সেই টিলার কাছে পৌঁছলাম যেখানে আমি ধূপকাঠিটা খুঁজে পেয়েছিলাম। জায়গাটা আগের মতোই শান্ত, নিস্তব্ধ। আমি টিলার উপরে উঠে চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। সেই গোল পাথরটা, তার উপরকার অদ্ভুত চিহ্নগুলো, সবকিছু আমাকে আরও গভীরে টানছিল। আমি পাথরটার উপর হাত বোলালাম। পাথরটা কেমন যেন শীতল ছিল, কিন্তু তার মধ্যে দিয়ে এক অদ্ভুত শক্তি যেন আমার হাতে প্রবেশ করছিল। আমি চিহ্নগুলো ভালো করে দেখার চেষ্টা করলাম। মনে হচ্ছিল যেন এগুলো কোনো প্রাচীন ভাষার অক্ষর। আমার মনে হল এই পাথরটার সাথে এই অভিশাপের কোনো গভীর সম্পর্ক আছে। হঠাৎ আমার চোখে পড়ল পাথরটার পাশেই মাটিতে কিছু গাছের শেকড়। শেকড়গুলো কেমন যেন শুকনো আর কুঁকড়ে যাওয়া। আমি ছুরি দিয়ে শেকড়গুলো খুঁড়ে তোলার চেষ্টা করলাম। যত খুঁড়ছিলাম ততই সেই পচা গন্ধটা আরও তীব্র হয়ে উঠছিল, যা আমি আগের রাতে পেয়েছিলাম। কিছুক্ষণ খোঁড়ার পর আমার চোখে পড়ল এক অদ্ভুত জিনিস। মাটির নিচে একটা ছোট কাঠের বাক্স। বাক্সটা বেশ পুরনো, তার উপরে ধুলো আর শেওলা জমে আছে। বাক্সটা খুব সাবধানে তুলে নিলাম। মনে হলো যেন বহু বছর ধরে এটা মাটির নিচে চাপা পড়েছিল। আমি বাক্সটা খুলে দেখার চেষ্টা করলাম।
বাক্সটা কোনো তালা দিয়ে বন্ধ ছিল না, কেবল একটা পুরনো দড়ি দিয়ে বাঁধা ছিল। আমি দড়িটা খুললাম। বাক্সটা খোলার সাথে সাথেই আমার নাকে এক তীব্র অদ্ভুত গন্ধ এল। গন্ধটা কেমন যেন পচা মাটির আর পুরনো ধাতুর মিশ্রণ। বাক্সের ভেতরে ছিল কিছু প্রাচীন পুঁথি। পুঁথিগুলো কেমন যেন শুকনো আর ভঙ্গুর। আমি সাবধানে পুঁথিগুলো তুলে নিলাম। পুঁথিগুলোর পাতাগুলো কেমন যেন হলুদ আর কুঁকড়ে যাওয়া। তার উপর কিছু অদ্ভুত ভাষায় লেখা ছিল, যা আমার কাছে সম্পূর্ণ অচেনা। পুঁথিগুলোর নিচে ছিল একটা ছোট ধাতব মূর্তি। মূর্তিটা কেমন যেন অদ্ভুত, তার কোনো স্পষ্ট আকার ছিল না। মনে হচ্ছিল যেন একটা বিকৃত মানুষের শরীর। মূর্তিটার গায়ে কিছু প্রাচীন চিহ্ন খোদাই করা। আর মূর্তিটার পাশে ছিল একটা ছোট কালো রঙের পাথর। পাথরটা কেমন যেন মসৃণ আর উজ্জ্বল। আমার বুক দুরু দুরু করছিল। আমি জানি এই পুঁথিগুলো, এই মূর্তি আর পাথর, সবকিছু এই অভিশাপের সাথে সম্পর্কিত। আমি সাবধানে সবকিছু আমার ব্যাগে রাখলাম। আমার মনে হল এই পুঁথিগুলোই এই অভিশাপের মূল রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করবে। আমি যখন টিলা থেকে নেমে আসছিলাম, তখন আমার মনে হল কে যেন আমাকে অনুসরণ করছে। আমি দ্রুত পিছনে ফিরে তাকালাম। কিছুই দেখতে পেলাম না, কেবল গাছের ডালপালা আর পাতার খসা শব্দ। আমার মনে হল এই জঙ্গলটা আমাকে কিছু একটা বলতে চাইছে। আমি দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগলাম। আমার মনে তখন অনেক প্রশ্ন। এই পুঁথিগুলোর ভাষা কি? এই মূর্তি আর পাথর কিসের প্রতীক? আর এই অভিশাপের আসল উৎস কোথায়? আমি যখন নিজের বাড়ির দরজায় পৌঁছলাম, তখন আমার শরীরে ঘাম ঝরছিল। আমি দ্রুত দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম এবং দরজা বন্ধ করে দিলাম। হারিকেন জ্বালিয়ে টেবিলের উপর সেই পুঁথি, মূর্তি আর পাথরটা রাখলাম। আমি প্রথমে পুঁথিগুলো পরীক্ষা করতে শুরু করলাম। ভাষাটা আমার কাছে অচেনা হলেও কিছু ছবি আর নকশা আঁকা ছিল। ছবিগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো প্রাচীন তন্ত্র সাধনার চিত্র। একটি চিত্রে দেখা যাচ্ছিল একজন মানুষ একটা লণ্ঠন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার চারদিকে কিছু বিকৃত ছায়া ঘুরছে, ঠিক যেমনটা আমি দেখেছি। আরেকটি চিত্রে দেখা যাচ্ছিল একজন তান্ত্রিক একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে কিছু ভেষজ দ্রব্য। মন্দিরের ভেতরে একটা গোল পাথর, তার উপরে কিছু খোদাই করা চিহ্ন। মনে হল এই মন্দিরটা সেই রহস্যময় স্থান হতে পারে যেখানে এই অভিশাপের জন্ম। আমার মনে পড়ল ফণিদার কথা। লোকনাথ সাধু। এই পুঁথিগুলো হয়তো সেই লোকনাথ সাধুরই লেখা। আর এই পুঁথিগুলোতেই লুকিয়ে আছে এই অভিশাপের রহস্য আর মুক্তির পথ। আমি সারা রাত ধরে পুঁথিগুলো দেখার চেষ্টা করলাম। ভাষাটা বুঝতে না পারলেও আমি ছবিগুলো আর নকশাগুলো থেকে একটা ধারণা তৈরি করার চেষ্টা করলাম। মনে হলো যেন এই পুঁথিগুলোতে কোনো বিশেষ মন্ত্র বা উপাসনার পদ্ধতি লেখা আছে, যা এই অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। সকাল হওয়ার পর আমি আর অপেক্ষা করতে পারলাম না। আমি সেই পুঁথি, মূর্তি আর পাথরটা নিয়ে ফণিদার দোকানে গেলাম। ফণিদা আমাকে দেখে বিস্মিত হল। কি বিজন, এসব কি? ফণিদা জিজ্ঞাসা করল। আমি তাকে সব ঘটনা খুলে বললাম, কিভাবে আমি জঙ্গলে পুঁথিগুলো, মূর্তি আর পাথরটা খুঁজে পেয়েছি। ফণিদা পুঁথিগুলো দেখে অবাক হয়ে গেল। এ তো দেখি প্রাচীন পুঁথি। এই ভাষা তো আমি চিনতে পারছি না, কিন্তু এই ছবিগুলো, এ তো সেই লোকনাথ সাধুর উপাসনার চিহ্ন। আর এই মূর্তিটা, এ তো সেই বিকৃত আত্মার প্রতীক। ফণিদা উত্তেজিত হয়ে বলল, ফণিদা, এই পুঁথিগুলো আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দিতে পারে, কিন্তু এর ভাষা আমাদের বুঝতে হবে, আমি বললাম। ফণিদা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, বিজন, এই গ্রামে একজন বুড়ো পণ্ডিত আছেন। নাম তার জগন্নাথ। তিনি নাকি প্রাচীন লিপি আর ভাষা সম্পর্কে কিছুটা জ্ঞান রাখেন। হয়তো তিনি এই পুঁথিগুলো পড়তে পারবেন। আমি আর দেরি না করে জগন্নাথ পণ্ডিতের বাড়ির দিকে রওনা দিলাম। জগন্নাথ পণ্ডিত ছিলেন একজন অত্যন্ত বৃদ্ধ মানুষ। তার চোখ দুটো ছিল গভীর, যেন তিনি বহু কিছু দেখেছেন। আমি তাকে সব ঘটনা খুলে বললাম এবং পুঁথিগুলো দেখালাম। জগন্নাথ পণ্ডিত পুঁথিগুলো হাতে নিয়ে ভালো করে দেখলেন। তার চোখ দুটো চকচক করে উঠল।
এ তো দেখি প্রায় ৩০০ বছরের পুরনো পুঁথি। আর এই ভাষা, এ তো প্রাচীন মাগধী ভাষার এক পরিবর্তিত রূপ। এই ভাষা এই অঞ্চলে বিলুপ্ত হয়ে গেছে। জগন্নাথ পণ্ডিত পুঁথিগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন। তার পড়া শুনে আমি হতবাক হয়ে গেলাম। পুঁথিগুলোতে লেখা ছিল জমিদার বিজয়চন্দ্রের কালো জাদুর কাহিনী। কিভাবে সে এক তান্ত্রিকের সাহায্যে এই অভিশপ্ত লণ্ঠন তৈরি করেছিল, কিভাবে নিরীহ মানুষের আত্মাকে বন্দী করেছিল। পুঁথিগুলোতে আরও লেখা ছিল লোকনাথ সাধুর কাহিনী, কিভাবে সে বিজয়চন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। লোকনাথ সাধু তার সাধনার মাধ্যমে এই লণ্ঠনের শক্তিকে প্রতিহত করার চেষ্টা করেছিল। সে নাকি এই অভিশাপকে স্থায়ীভাবে বিনাশ করার জন্য এক বিশেষ উপাসনার পদ্ধতি আবিষ্কার করেছিল। পুঁথিতে লেখা ছিল অভিশপ্ত লণ্ঠনের মূল শক্তি লুকিয়ে আছে এক প্রাচীন মন্দিরে। সেই মন্দিরটি নাকি জঙ্গলের গভীরে এক গোপন স্থানে অবস্থিত। মন্দিরের ভেতরে আছে এক বিশেষ বেদির উপর একটি গোল পাথর, যার উপর লণ্ঠনটি রেখে বিশেষ মন্ত্র পাঠ করে অভিশাপকে চিরতরে বিনাশ করা যাবে। কিন্তু এই প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিশপ্ত আত্মাগুলো সেই স্থানকে রক্ষা করে। আর সেই ধূপকাঠির কথা পুঁথিগুলোতে লেখা ছিল, লোকনাথ সাধু এক বিশেষ ভেষজ দিয়ে এই ধূপকাঠি তৈরি করেছিলেন, যা অশুভ আত্মাদের শক্তিকে দুর্বল করে দিতে পারে। এই ধূপকাঠিগুলো শুধুমাত্র আত্মাদের দুর্বল করতে পারে, কিন্তু তাদের সম্পূর্ণ বিনাশ করতে পারে না। বিনাশ করার জন্য সেই মন্দিরের উপাসনা পদ্ধতি একমাত্র পথ। আমার মনে পড়ল সেই লাল আলোর কথা। তাহলে সেই রহস্যময় ব্যক্তি একজন রক্ষক, যে এই ধূপকাঠিগুলো ব্যবহার করে আমাকে রক্ষা করেছিল। তাহলে মুক্তির পথ কি, পণ্ডিতমশাই? আমি জিজ্ঞাসা করলাম। জগন্নাথ পণ্ডিত পুঁথির শেষ পাতায় আঙুল রেখে বললেন, এই পুঁথিতে লেখা আছে, এই অভিশাপকে বিনাশ করার জন্য এক বিশেষ উপাসনা পদ্ধতি প্রয়োজন। এই উপাসনা সেই প্রাচীন মন্দিরের ভেতরে করতে হবে, যেখানে এই লণ্ঠনের মূল শক্তি লুকিয়ে আছে। আর এই উপাসনার জন্য একজন সাহসী এবং পবিত্র আত্মার প্রয়োজন। তাহলে সেই মন্দিরটা কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। জগন্নাথ পণ্ডিত পুঁথির মানচিত্রটা আমাকে দেখালেন। মানচিত্রটা ছিল খুবই অস্পষ্ট, কিন্তু আমি বুঝতে পারলাম যে মন্দিরটা জঙ্গলের আরও গভীরে, যেখানে এখনও মানুষ পৌঁছায় না। আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে সেই মন্দিরে যেতে হবে। আমাকে এই অভিশাপের বিনাশ করতে হবে। আমি আর অপেক্ষা করতে পারব না। আমি জগন্নাথ পণ্ডিতের কাছ থেকে বিদায় নিয়ে ফণিদার দোকানে গেলাম। ফণিদা আমার জন্য অপেক্ষা করছিল। আমি তাকে সবকিছু বললাম। ফণিদা আমার কথা শুনে চিন্তিত হল। বিজন, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তুমি একা কিভাবে যাবে? আমি একা নই ফণিদা। আমার সাথে আছে সেই অদেখা রক্ষক আর এই ধূপকাঠির শক্তি। আমি বললাম। পকেট থেকে ধূপকাঠিটা বের করে। ফণিদা আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, শ্রদ্ধা আর আশা। আমি তোমার জন্য প্রার্থনা করব বিজন। সাবধানে থেকো। সেদিন রাতে আমি নিজেকে প্রস্তুত করলাম। আমার ব্যাগে ছিল টর্চ, ছুরি, খাবার পানি আর জগন্নাথ পণ্ডিতের দেওয়া মন্দিরের অস্পষ্ট মানচিত্র। আর সাথে ছিল সেই ধূপকাঠিটা, যা আমার মনে এক অদ্ভুত সাহস যোগাচ্ছিল। রাত তখন অনেক গভীর। আমি আস্তে আস্তে দরজা খুলে বাইরে পা বাড়ালাম। গ্রামের নিস্তব্ধতা আমাকে গ্রাস করছিল। আমি জঙ্গলের দিকে হাঁটতে লাগলাম। জঙ্গলের পথটা এবার আমার কাছে আর অজানা ছিল না। আমি টিলার কাছে পৌঁছলাম, তারপর মানচিত্র অনুসরণ করে আরও গভীরে প্রবেশ করতে লাগলাম। জঙ্গলের অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠেছিল। গাছের ডালপালাগুলো যেন আমাকে আরও ভেতরে টেনে নিচ্ছিল। হঠাৎ আমার মনে হল, কে যেন আমার পাশে হাঁটছে। আমি টর্চ জ্বালিয়ে পাশে ফেললাম। কিছুই দেখতে পেলাম না, কেবল গাছের ছায়াগুলো কেমন যেন নড়াচড়া করছিল। আমার মনে হল, সেই অদেখা রক্ষক হয়তো আমার সাথে আছে। আমি হাঁটতে হাঁটতে এক গভীর খাদে পৌঁছলাম। মানচিত্রে এই খাদের কথা লেখা ছিল। খাদটা ছিল অনেক গভীর আর তার নিচে ছিল এক ছোট নদী। আমি সাবধানে খাদটা পার হলাম। খাদ পার হওয়ার পর আমি দেখতে পেলাম একটা পুরনো পাথরের পথ। পথটা কেমন যেন ভাঙাচোরা, তার উপরে শেওলা জমে আছে।
মনে হলো যেন বহু বছর ধরে এই পথে কেউ হাঁটে না। আমি সেই পথ অনুসরণ করে এগোতে লাগলাম। পথটা আমাকে জঙ্গলের আরও গভীরে এক গোপন স্থানে নিয়ে যাচ্ছিল। আমি হাঁটতে হাঁটতে এক প্রাচীরের কাছে পৌঁছলাম। প্রাচীরটা কেমন যেন প্রাচীন, তার উপরে লতাপাতা জড়িয়ে আছে। প্রাচীরের মাঝখানে একটা ছোট দরজা। দরজাটা কাঠের, তার উপরে কিছু প্রাচীন চিহ্ন খোদাই করা। আমি দরজাটা ধাক্কা দিলাম। দরজাটা ধীরে ধীরে খুলে গেল, এক তীব্র মর্মর শব্দ করে। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই আমার সামনে এক অন্য জগৎ উন্মোচিত হল। এটা ছিল সেই প্রাচীন মন্দির। মন্দিরটা কেমন যেন ভাঙাচোরা, তার উপরে গাছপালা গজিয়ে উঠেছে, কিন্তু তার স্থাপত্যশৈলী ছিল অপূর্ব। মনে হচ্ছিল যেন প্রাচীনকালে এখানে এক বিশাল উপাসনা চলত। মন্দিরের ভেতরে ছিল ঘন অন্ধকার। আমি টর্চ জ্বালালাম। টর্চের আলোতে আমি দেখতে পেলাম মন্দিরের মাঝখানে একটা গোল বেদি। বেদির উপরে একটা বড় পাথর। পাথরটার উপর সেই একই প্রাচীন চিহ্ন খোদাই করা যা আমি টিলার পাথরে দেখেছিলাম। আর বেদির উপরে ঠিক মাঝখানে রাখা ছিল সেই অভিশপ্ত লণ্ঠন। লণ্ঠনটা কেমন যেন শান্ত, নিস্তব্ধ হয়ে পড়েছিল, কিন্তু তার মধ্যে থেকে এক অশুভ শক্তি যেন আমার দিকে ধেয়ে আসছিল। আমি সাবধানে বেদির দিকে এগোলাম। আমার প্রতিটি পদক্ষেপে যেন এক গভীর আশঙ্কা লুকিয়েছিল। আমি জানি এই লণ্ঠনের কাছে যাওয়া মানেই নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা, কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমি যখন বেদির কাছে পৌঁছলাম তখন আমার মনে হল যেন লণ্ঠনটা আমাকে ডাকছে। তার অশুভ শক্তি আমার মনকে গ্রাস করার চেষ্টা করছিল। আমার মনে হচ্ছিল যেন আমার চারপাশে সেই বিকৃত কালো ছায়াগুলো ঘুরছে, আমাকে ঘিরে ধরছে। আমি দ্রুত আমার পকেট থেকে ধূপকাঠিটা বের করলাম। ধূপকাঠিটা জ্বালানোর সাথে সাথেই সেই পচা গন্ধটা কমে গেল। ধূপকাঠির লাল আভা লণ্ঠনের সবুজ আলোকে যেন কিছুটা দুর্বল করে দিল। আমার মনে হল সেই অশুভ আত্মাগুলো কিছুটা পিছিয়ে গেল। আমি সাহস করে লণ্ঠনটা হাতে নিলাম। লণ্ঠনটা কেমন যেন ঠান্ডা আর ভারী ছিল। তার মধ্যে দিয়ে এক অদ্ভুত শক্তি যেন আমার হাতে প্রবেশ করছিল। আমি জানি এই লণ্ঠনের প্রতিটি কোণে বন্দী আছে হাজারো নিরীহ মানুষের আত্মা। আমি পুঁথিতে লেখা মন্ত্রটা স্মরণ করলাম। জগন্নাথ পণ্ডিত আমাকে শিখিয়ে দিয়েছিলেন সেই মন্ত্র যা এই অভিশাপের বিনাশ করতে পারে। আমি গভীর শ্বাস নিলাম এবং মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ও হ্রিং ফট সাহা অপসৃত ভূত প্রেত পিশাচানাং দূরং দূরম বিলায়তু মুক্তিং মুক্তিং লভতু সাহা। মন্ত্র পাঠ করার সাথে সাথেই মন্দিরটা কেঁপে উঠল। লণ্ঠনের সবুজ আলোটা তীব্র হয়ে উঠল, যেন লণ্ঠনটা আমার হাত থেকে ছুটে যেতে চাইছে। আমার মনে হল সেই অশুভ আত্মাগুলো চিৎকার করছে, তাদের বাঁধন ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে। চারিদিকে ঘন অন্ধকার। আমার মনে হচ্ছিল যেন হাজারো বিকৃত আত্মা আমাকে ঘিরে ধরেছে, আমাকে গ্রাস করার চেষ্টা করছে। আমি ধূপকাঠিটা আরও জোরে জ্বালালাম। ধূপকাঠির লাল আভা যেন আমার চারপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করছিল। আমি মন্ত্র পাঠ করতে লাগলাম। আমার কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। আমার মনে হচ্ছিল যেন আমার সাথে সেই অদেখা রক্ষকও মন্ত্র পাঠ করছে, আমাকে শক্তি যোগাচ্ছে। হঠাৎ আমার চোখে পড়ল মন্দিরের এক কোণে একটা আবছায়া মূর্তি। মূর্তিটা কেমন যেন অস্পষ্ট, কিন্তু তার হাতে কিছু একটা জ্বলছিল যা থেকে লাল আভা আসছিল। এটা ছিল সেই রহস্যময় রক্ষক। সে আমাকে শক্তি যোগাচ্ছিল। মন্ত্র পাঠ করতে করতে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। আমার মাথা ঘুরছিল, কিন্তু আমি থামলাম না। আমি জানি এই মন্ত্রটা শেষ করতেই হবে। একসময় মন্ত্র পাঠ শেষ হল। মন্দিরটা কেঁপে উঠল। লণ্ঠনের সবুজ আলোটা ধীরে ধীরে নিভে গেল। লণ্ঠনটা আমার হাত থেকে পড়ে গেল। লণ্ঠনটা পড়ে যাওয়ার সাথে সাথেই মন্দিরটা আবার শান্ত হয়ে গেল। চারিদিকে গভীর নিস্তব্ধতা। আমি অনুভব করলাম আমার চারপাশের অশুভ শক্তিগুলো যেন চলে গেছে। সেই পচা গন্ধটাও আর ছিল না। আমার মনে হল আমি যেন এক গভীর অন্ধকার থেকে আলোর দিকে ফিরে এসেছি। আমি অনুভব করলাম লণ্ঠনের অভিশাপটা দূর হয়ে গেছে। হাজারো নিরীহ আত্মা তাদের মুক্তি পেয়েছে। আমি ধূপকাঠিটা নিভিয়ে দিলাম।
আমার শরীর ক্লান্ত, কিন্তু মনটা শান্ত। আমি জানি আমি সফল হয়েছি। আমি এই গ্রামের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিয়েছি। আমি মন্দির থেকে বেরিয়ে এলাম। বাইরে তখনও রাত ছিল। আমি যখন গ্রামের রাস্তায় ফিরছিলাম, তখন আমার মনে হল যেন আমি এক নতুন মানুষ। আমি আর ভীত নই। আমার মধ্যে এক নতুন শক্তি, এক নতুন আত্মবিশ্বাস। সকাল হওয়ার পর আমি ফণিদার দোকানে গেলাম। ফণিদা আমাকে দেখেই বুঝতে পারল যে আমি সফল হয়েছি। বিজন, তুমি সফল হয়েছে? ফণিদা জিজ্ঞাসা করল। আমি তাকে সবকিছু বললাম। কিভাবে আমি মন্দিরে গিয়ে লণ্ঠনের অভিশাপ দূর করেছি। ফণিদা আমার কথা শুনে বিস্মিত হল। তার চোখে ছিল এক গভীর শ্রদ্ধা। গ্রামের মানুষজনও এই খবরটা জানতে পারল। তারা আমাকে তাদের রক্ষক হিসেবে দেখল। কিন্তু আমি জানি আমি কেবল সেই অভিশাপের বিনাশ করেছি। আসল রক্ষক ছিল সেই অদেখা ব্যক্তি, সেই লোকনাথ সাধু, যিনি আমাকে পথ দেখিয়েছিলেন। সেদিন থেকে সেই গ্রামে আর কোনো অভিশাপের চিহ্ন দেখা যায় না। লণ্ঠনটা মন্দিরের ভেতরেই পড়ে রইল, তার অশুভ শক্তি চিরতরে হারিয়ে গেল। আর আমি, বিজন বিশ্বাস, গ্রামের শিক্ষক, একজন নতুন মানুষ হিসেবে আমার জীবন শুরু করলাম। আমার মনে হল এই গল্পটা কেবল আমার একার গল্প নয়। এটা এই গ্রামের গল্প, এক প্রাচীন অভিশাপের গল্প আর মুক্তির গল্প। তবে একটা প্রশ্ন আজও আমার মনে ঘুরপাক খায়, কে ছিল সেই রহস্যময় রক্ষক? সে কি লোকনাথ সাধুর বংশধর, নাকি তার আত্মাই আমাকে পথ দেখিয়েছিল? এই প্রশ্নের উত্তর আজও আমি জানি না। কিন্তু আমি জানি এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যা আমাদের কল্পনার বাইরে। আর সেই অভিশপ্ত লণ্ঠন, যা একসময় এই গ্রামের মানুষের মনে ভয় আর আতঙ্ক সৃষ্টি করেছিল, তা এখন এক নীরব সাক্ষী, এক প্রাচীন রহস্যের শেষ অধ্যায়।